হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এই অধ্যায় শেষে আমরা কী জানতে পারবো দেখো, কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে, তারপরে রিলেটিভিটি বা আপেক্ষিকতা যে বিষয়টা আছে, তারপরে স্ট্যান্ডার্ড মডেল বা কণাবিদ্যা সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখো কী সম্পর্কে বলা আছে, কোয়ান্টাম মেকানিক্স। তো দেখো এখানে কি বলা হয়েছে, গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় পদার্থবিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মিলাতে পারছেন না। সেটা কি, উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এক টুকরো লোহাকে উত্তপ্ত করলে সেটি কী করে, গনগনে হয়ে লাল হয়ে যায় এবং সেটা আরও বেশি হলে ধীরে ধীরে কী হয়ে যায়, নীলাভ হতে শুরু করে। তো উত্তপ্ত বস্তুর বিকিরিত যে আলোর তীব্রতার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে সেটা কিন্তু মোটামুটি সবাই জানতে, অর্থাৎ সেই তরঙ্গ দৈর্ঘ্যের কারণে তো সেই আলোটাকে দেখতে পাওয়া যায়, তাই না? তো আলোটা যে বিকিরণ হয়, তো দেখো বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন, আবার আরেকটি সূত্র দিয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কী করতে ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু একটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তুর জন্য বিকিরিত সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলেন না। তো দেখো এখানে কি বলা হয়েছে, স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তিশালী অবিচ্ছিন্ন, কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক অন্যভাবে এটা চিন্তা করলেন, অর্থাৎ সবাই ভেবেছিল কি শক্তি অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা কি কন্টিনিউয়াস। কিন্তু যে ম্যাক্স প্ল্যাঙ্ক কী বললেন দেখো, তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন অর্থাৎ ডিসক্রিট আলাদা আলাদা হিসেবে চিন্তা করলেন, এবং সেই হিসেবে বিবেচনা করার ফলে তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছে তত ছোট ছোট অংশে বিভাজিত করা যাবে না, এবং এর ক্ষুদ্রতম একটি কণা আছে। তো কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা, এবং বেশি আলোর অর্থ হচ্ছে কি আলোর কণাটা তত কী হবে, বেশি হবে। দেখো তখন চমৎকারভাবে একটি সূত্র দিয়ে উত্তপ্ত বস্তুর যে ছোট থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য আলোর তীব্রতার জন্য কী করা হলো, ব্যাখ্যা করা সম্ভব হলো। এবং সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে কী বলা হয়, কোয়ান্টা, অর্থাৎ যে শক্তি যে বিচ্ছিন্ন ছোট ছোট কণা সেটাকে কী বলা হয়, কোয়ান্টা। এবং ধীরে ধীরে নতুন বিজ্ঞানের নাম হলো, সেটার নাম কি হলো, কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ যে আলোর যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে যে শক্তির, সেটাকে কী বলা হয়, শক্তির কোয়ান্টা। এবং যে শক্তির কণাকে যে বিজ্ঞান আছে সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। তো দেখো ম্যাক্স প্ল্যাঙ্কের প্রতি শ্রদ্ধা নিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্রতে ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবরাশির নাম রেখেছে কি, ম্যাক্স প্ল্যাঙ্ক। অর্থাৎ এই প্ল্যাঙ্কের অবদানের স্বীকৃতি হিসেবে এর নাম রাখা হয়েছে কি, ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং এর মান ধরা হয়েছে 6.64 × 10⁻34 জুল সেকেন্ড, এবং একে কী বলা হয়, এইচ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ম্যাক্স প্ল্যাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা, এবং এর মানটা হচ্ছে এই মানটা। তো দেখো মানুষের চোখে যথেষ্ট সংবেদী, এবং ধারণা করা হয় যদি মানুষের চোখ আরও 10 গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখেই এই আলোর এই বিচ্ছিন্ন কোয়ান্টাকে কী করতাম, দেখতে পেতাম। এবং আর তুমি যদি অন্ধকারে ঘরে বসে থাকো, খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট আলো যে আলোর তীব্রতা কমিয়ে আনা হতো, তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্নভাবে আসছে না, বিচ্ছিন্ন আলোর কিছু যে বিচ্ছুরিত হয়ে তোমার কাছে কণা হিসেবে আসছে, এবং এই কণাগুলোকে সবকটি যে বিচ্ছুরণের তীব্রতা সমান, এবং তবে এই যে তীব্রতাটা আছে সেই তীব্রতা যতই কমিয়ে আনা হতো, যে আলোর সংখ্যা বা আলোর যে কণাগুলো সেটাও কি আলোটা অনেক কম আসতো। অর্থাৎ তীব্রতা যত বেশি হবে আলো তত বেশি হবে, এবং তীব্রতা যত কম হবে আলোর, সেই আলোর পরিমাণটাও কমে যাবে। এরপরে দেখা গেছে কণা তরঙ্গ দ্বৈততা, অর্থাৎ যে কণার ধর্ম এবং যে তরঙ্গ ধর্ম মিলে একটা নতুন একটা যে কি হয় সেটাই মূলত এখানে দেখা হবে। তো দেখো আমরা সবাই তরঙ্গের যে সঙ্গে পরিচিত, এবং তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে কম্পাঙ্ক, তারপরে পর্যায়কাল ইত্যাদি নানা রাশি সংযুক্ত থাকে, এবং সেটি এক স্থান থেকে অন্য স্থানে কি শক্তি বয়ে নিয়ে যায়। তো দেখো তরঙ্গের একটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে কি, ব্যতিচার, এবং যেখানে একটি তরঙ্গ কী করে আরেকটি তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে অন্য বড় বিস্তার বিশিষ্ট একটা তরঙ্গ তৈরি করে। অর্থাৎ দেখো এখানে একটা তরঙ্গ ছিল, যেটা তরঙ্গ দৈর্ঘ্য এই যে ধরো এইভাবে 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 গিয়েছে, তাই না? তো দেখো তরঙ্গ দুই আবার এইভাবে গেল। তো এই দুইটা তরঙ্গ যখন একসাথে কি হলো, মিলিত হলো, অর্থাৎ একীভূত হয়ে গেল, তখন দেখো এটা কি আরও বড়োভাবে হলো, একটা বড় হয়ে গেল। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো এখানে ছোট ছিল, দুইটা যখন মিলিত হলো, দুইটা মিলিত হওয়ার পরে এই তরঙ্গ দৈর্ঘ্যটা আরও বড় হয়ে গেল। দেখেছো, এটাকে কি বলা হয়, ব্যতিচার। তো দেখো যখন এটা যে মিলিত হয়ে যাবে তখন সেটাকে কি বলা হবে,
গঠনমূলক ব্যতিচার। আর যখন এটা দেখো বা অদৃশ্য হয়ে যাবে, সেটা তখন কি হবে, যে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ ব্যতিচারটা তখন শেষ হয়ে গেল। তো কখন গঠনমূলক হয় আর কখন ধ্বংসাত্মক হয় দেখো, অর্থাৎ দুইটা তরঙ্গ তখন সেমভাবে থাকে। দেখো এখানে প্রথমে নিচে আসে, তারপর উপরে যায়, তারপর নিচে আবার উপরে, আবার নিচেটা দেখো প্রথমে নিচে আসে উপরে গেল, নিচে আসে উপরে গেল। কিন্তু দেখো এই ডান পাশটা দেখো, এটা কী করলো, নিচে আসলো উপরে গেল, আর এটা কি হলো দেখো, উপরে গেল নিচে আসলো, অর্থাৎ এটা কিন্তু বিপরীতভাবে আছে, আর এটা সমদশায় আছে, আর এই দুইটা বিপরীত দশায় আছে। ও যখন দুইটা সমদশায় থাকবে তখন হবে কি গঠনমূলক ব্যতিচার, আর যখন এই দুইটা বিপরীত দশায় থাকবে তখন সেটাকে কি বলা হবে, ধ্বংসাত্মক ব্যতিচার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছি গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচারটা আসলে কি। তো দেখো এখানে আরও কী বলা হয়েছে, যে একটি তরঙ্গের সাথে অন্য একটি তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় বিস্তার একটি তরঙ্গ তৈরি করে, এবং কিংবা একটি তরঙ্গ অন্য একটি তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে যখন মিলিত হয় তখন কী করে, সম্মিলিত বিস্তারটাই অনেক কমিয়ে দেয়, অর্থাৎ যেটা ডান দিকে হয়েছে এটা কমিয়ে দিয়েছে। দেখো প্রকৃতির একটি খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, এবং এই তরঙ্গেই একটি অংশ যা আমাদের চোখে রেটিনায় ধরা পড়ে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি আলো। অথচ বিষয়ের ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আলোর আচরণ তরঙ্গের মতো নয়, বরং কণার মতো। অর্থাৎ অনেক জায়গায় আমরা আলোরকে আমরা তো সবাই তরঙ্গ হিসেবে জানি, আমরা জানি আলো তরঙ্গ, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে কণা হিসেবে দেখা গেছে। তো দেখো একটা কণা যেরকম অন্য কণাকে যে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে, আলোটাও ঠিক কী করে, এরকম করে। তো দেখো আলোর কণাধর্মী এরকম একটা উদাহরণ হচ্ছে কি, ফটো ইলেকট্রনিক এফেক্ট। অর্থাৎ আমরা কি জানি যে একটা কণা আরেকটাকে কী করতে পারে, ধাক্কা দিতে পারে একটা কণাকে, কিন্তু আলোকে আমরা তরঙ্গ হিসেবে জানতাম, তরঙ্গ কিন্তু সেই রকম পারতো না, কিন্তু আলোটাও এক ধরনের কণার মতো, এই জন্য এটাও কী করতে পারে, যে কণার মতো একটাকে সরিয়ে দিতে পারে। তো দেখো আলোর এই কণাধর্মী এরকম উদাহরণ হচ্ছে ফটো ইলেকট্রনিক এফেক্ট, যেখানে কী করে আলোর কণা বা কোয়ান্টা কী করে একটি ধাতব পদার্থকে আঘাত হানে, কারণ এটা তো এক ধরনের কণার মতো, কণা তো আঘাত হানতেই পারবে একটা ধাতব যে পাতে, সমস্যা তো নেই। সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে, অর্থাৎ একটা এই কণাটা কী করে ধাতব পাতে আঘাত করে, এই ধাতব পাতে যে বিভিন্ন ইলেকট্রন প্রোটন থাকে, তো এইখান থেকে কী করে, যে শুধু ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে কী করে আলাদা করে দেয়। তো দেখো এরপরে কী বলা হয়েছে, চমকপ্রদ এই ব্যাপারটা ব্যাখ্যা করে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ যে ব্যাপারটা বলা হলো, দেখো এখানে যে একটা আলোর কণা কী করে, আলোর কণা একটা পাতে আঘাত করে এই পাত থেকে ইলেকট্রনগুলোকে কী করতে পারে, সরিয়ে দিতে পারে। এটাকে কী বলা হয়, এটা প্রমাণ করে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তোমরা নিশ্চয়ই সোলার দেখেছো, তো সোলার সেলে কী হয়, এই ফটো ইলেকট্রনিক এফেক্ট ব্যবহার করে সূর্য শক্তিকে কী করা হয়, আমরা বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা সোলার সেলে কী ব্যবহার করি, যে এই ফটো ইলেকট্রনিক ইফেক্ট ব্যবহার করি। আবার অন্যদিকে তোমরা নিশ্চয়ই এটিও জানো কি, যে ইলেকট্রন হচ্ছে কণা এবং এর ভর রয়েছে এবং এর ভরবেগ আছে, এবং এটি অন্য একটা কণাকে কী করতে পারে, আঘাত করে সরিয়ে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা এক সময় সবিস্ময়ে আবিষ্কার করলেন যে কখনো কখনো ইলেকট্রন এমন আচরণ করে যেন এটি কণা নয়, এবং সেটি একটি তরঙ্গের মতো। অর্থাৎ আমরা কী জানতাম, ইলেকট্রন কণা, তো কিন্তু এটা অনেক সময় কী করতে পারে, একটা তরঙ্গের মতো আচরণ করতে পারে। তো দেখো এই ইলেকট্রনেরও তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং বিস্তার আছে, শুধু তাই নয়, ইলেকট্রন ঠিক তরঙ্গের মতো ব্যতিচার পর্যন্তও ঘটাতে পারে। তো ইলেকট্রন এতই নিশ্চিতভাবে তরঙ্গের মতো আচরণ করে যে ইলেকট্রনের এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে রীতিমতো কি ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। তো দেখো এই যে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে আমরা কি করেছিলাম, যে বিভিন্ন কিছু প্রমাণ করেছিলাম, এবং যে আমরা যে ইলেকট্রনের যে কণা ধর্ম আছে সেই কণা ধর্মের সাথে আরেকটা যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য কাজে লাগিয়ে আমরা তরঙ্গ ধর্মটাকে আমরা যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নাম শুনেছো সেটা আমরা তৈরি করে ফেলেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, আসলে আলো কি তরঙ্গ নাকি কণা? আবার একই সঙ্গে ইলেকট্রনের জন্য কিন্তু এই প্রশ্নটা করা যায়, কারণ ইলেকট্রনকে আমরা কণা হিসেবে জানি, কিন্তু এটাও আমরা কি দেখলাম, তরঙ্গ হিসেবে আচরণ করে। উত্তরটা শুনে তোমরা অবাক হতে পারো, কারণটা হচ্ছে কি দুটোই, অর্থাৎ এই আলো কণা হতে পারে, তরঙ্গ হতে পারে, আর ইলেকট্রন এই কণাও হতে পারে, তরঙ্গ হতে পারে। অর্থাৎ আলো তরঙ্গ কণা দুই রকমের বৈশিষ্ট্য বহন করে, আবার ইলেকট্রনও সেম। তো দেখো যে আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তার তরঙ্গ বৈশিষ্ট্যের কথা জেনেছেন, আর ইলেকট্রনের বেলায় প্রথমে কণা বৈশিষ্ট্যের কথা জেনেছেন, এটুকুই পার্থক্য। অর্থাৎ এক একটার বৈশিষ্ট্য শুধু বিজ্ঞানী একটু আগে পরে জেনেছে, এই আর কি। এই দ্বৈত বৈশিষ্ট্যের বিষয়টি তোমাদের প্রথমে খুব বিচিত্র মনে হতেই পারে, কিন্তু জেনে রেখো এটা সত্যিই সম্ভব, এবং পদার্থবিজ্ঞানীরা এই বিষয়টাকে বলেন কি কণার দ্বৈততা। তো পরবর্তীতে দেখো কি আছে, ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই অংশটা আমরা কী করবো, এখানে বিভিন্ন অঙ্ক আছে অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা দেখবে, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, এই যে ডি ব্রগলি থেকে আমরা আগামী ক্লাসে শুরু করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।